আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন যে এমপি ক্যাপ্টেনের পেছনের অংশ কিন্তু বলতে গেলে একদম নদীর পাড়েই চলে গেছে। বরিশালের লঞ্চও কিন্তু আপনি অনেক বরিশাল লঞ্চের ভেবে কেমনি কিন্তু এত বড় বারান্দা পাবেন না। লালমোহনের বলতে গেলে এখন সবচেয়ে বিলাসবহুল লঞ্চ বলাই যায় তরঙ্গ 7 লঞ্চকে। আসসালামু আলাইকুম, বেরির মাথা লালমোহন ঘাট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর আমি এখন আছি লালমোহনের বেরির মাথা এই লঞ্চ ঘাটে। আর আজকে আমি তরঙ্গ 7 লঞ্চ, যে লালমোহন রুটের নতুন লঞ্চ, এই তরঙ্গ 7 লঞ্চ আজকে আমি লালমোহন থেকে ঢাকা পর্যন্ত যাব। আর আপনাদেরকে তরঙ্গ 7 লঞ্চের জার্নি এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো লঞ্চটি নতুন হিসেবে বেশ ব্যাপক হাইপ তুলে। তো লালমোহন রুটে কিন্তু একটি করে লঞ্চ চলাচল করে প্রতিদিন, তবে তরঙ্গ 7 আসার পরে কিন্তু সেই রোটেশন সিস্টেমটা নেই। তরঙ্গ 7 আসার কারণে মাত্র দুইটি করে লঞ্চ চলাচল করে। তরঙ্গ 7 যেদিন চলে সেদিন মাত্র 2টি করে লঞ্চ চলে, আর অন্যদিন একটি করে লঞ্চ চলে। তো এটা অ্যাকচুয়ালি বেরির মাথা লঞ্চ ঘাট না, এটা হলো নাজিরপুর লঞ্চ ঘাট। তো নাজিরপুর লঞ্চ ঘাট থেকে আজকে আমার যাত্রা শুরু হবে। আর এখান থেকে লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। আমি এখন এই লঞ্চটির ভিতরে যাব। তো নাজিরপুর লঞ্চ ঘাটে চলে আসলো তরঙ্গ 7 লঞ্চটি। আর লঞ্চটি যেহেতু নতুন এই রুটে, তাই বেলুন দিয়ে সুসজ্জিত করা হয়েছে। আর যদি আপনি ক্যাপ্টেনের সাথে কম্পেয়ার করলে তরঙ্গ 7 লঞ্চটি অনেকটা এগিয়ে থাকবে, কারণ তরঙ্গ 7 লঞ্চের ভিতরে ডেকোরেশনগুলো অনেক সুন্দর। তো প্রবেশ করতেছি লঞ্চে, আর দেখি তাদের সিঙ্গেল কেবিন আছে কিনা। সিঙ্গেল কেবিন লাগবে, একটা সিঙ্গেল কেবিন দেয়। মোহাম্মদ জুবাইর হোসেন আগে রাখছিলেন? না না না, 3টা লাইনের রিভার সাইড। এটা ভালো কেবিন। কেবিন কত? 1000? আচ্ছা, কেবিন নিলাম একটা সিঙ্গেল কেবিন, ভাড়া 1000 টাকা করে। তো প্রবেশ করতেছি তাদের কেবিন এরিয়ায়। তো যেহেতু লঞ্চ নতুন, তাই একদম বেশ সুসজ্জিত করে ডেকোরেশন করা হয়েছে, বেলুন লাগানো হয়েছে, মানে একটা নতুন লঞ্চ নতুন রুটে গেলে যেরকম থাকে সেরকম। আর অবশ্যই লালমোহন রুটে তরঙ্গ 7 লঞ্চের যে ডেকোরেশনের ধারে কাছে অবশ্যই কেউ থাকবে না। আর এটা হলো তাদের 2য় তলা রিভার সাইড এরিয়া। তো এখন চলে যাব 3 তলায়, যেহেতু আমার কেবিন 3 তলায়। আর কেবিন নাম্বার আমার হলো 301, 304। এটাই হলো আমার কেবিন। তো এই হলো সিঙ্গেল কেবিন। সিঙ্গেল কেবিন একটা বিছানাটা বেশ চওড়া আছে, একজন আরামসেই ঘুমানো যাবে। আর টিভি ছিল, হয়তো বা টিভি নেই। আর হলো একটি মালাওয়াল রাখার ক্যাবিনেট, আর একটি ফ্যান আছে। আর এটা বেসিক্যালি এটা নন এসি কেবিন। আর ভিতরে কেবিনগুলো হলো এসি কেবিন, এটা হলো রিভার সাইড, এটা নন এসি কেবিন। একটি আয়না আছে। আর এটার ভাড়া হলো 1000 টাকা করে, ঢাকা থেকে লালমোহন বা লালমোহন থেকে ঢাকা আসলে। আর এরকম ডাবল কেবিনে আপনার 2টা বেড পাবেন, সেটা হবে আবার 1000 টাকা ভাড়া।
তো একটা বালিশ আছে আর একটা ব্ল্যাঙ্কেট আছে, যেহেতু এখন শীতকাল ব্ল্যাঙ্কেট লাগবে। আর এই লঞ্চে ডেকোরেশন করেছিল বেরিল আর্কিটেক্ট। আর এই লঞ্চ, তারপর প্রিন্স আলাদ 10, তারপর রাজারের বি, এই লঞ্চের ডেকোরেশন একই রকম ভাবে করা, মানে প্রায় আপনি একটা সিমিলারিটিস পাবেন। সো 3 তলার এগুলো রিভার সাইড এরিয়া। আর এই হলো 3 তলা, 3 তলার পেছনে হলো ছাদ, এ হলো ছাদ। আর হলো 2টা ইঞ্জিন, 2টা সাইলেন্সার পাইপ। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা হলো তেঁতুলিয়া নদী, নাজিরপুর তেঁতুলিয়া নদীর তীরে অবস্থিত। তো এখানে আবার পানি কম, এই নদীতে পানি কম, আপনারা দেখতে পাচ্ছেন। পানি নদীতে এখন যেহেতু শীতকাল, পানি অনেক কম, যার কারণে নদীর পার একদম কাছে। আর একটু এদিকে তাকালে বুঝবেন যে আসলে নদী কতটা মানে চিকন, নদী খুব একটা প্রশস্ত না। আর দেখতে পাচ্ছেন পানি অনেক কম। মাঝে মধ্যে কিন্তু আবার লালমোহনের লঞ্চ কিন্তু চরে আটকায়, মাঝে মধ্যে না, মানে এটা বলতে গেলে এটা প্রায় ঘটে। তো এটার নাম ছিল আগে প্রিন্স আকিন। আপনারা হয়তো আমার প্রিন্স আকিনের লালমোহন থেকে ঢাকার ভিডিওটা হয়তো বা দেখেছেন অনেকে। আর এই লঞ্চে আমি বেশ ভালো সার্ভিস পেয়েছিলাম। তবে এই লঞ্চটা যেটা বলেছিলাম যে ডেকোরেশনটা একটু উইক, ডেকোরেশনটা অনেক দুর্বল, ডেকোরেশন দরকার। আর এছাড়া এই লঞ্চের সার্ভিস ঠিকঠাক। আর প্রিন্স আর দি ক্যাপ্টেন, এখন এই লঞ্চের নাম করা হয়েছে, এই লঞ্চটির নাম দেওয়া হয়েছে দি ক্যাপ্টেন। এখন দি ক্যাপ্টেনের দিকে যদি তাকান, তো এই লঞ্চ তরঙ্গ 7 লঞ্চটি অনেক দূরে গিয়ে থাকবে। আর চলে এসেছি তরঙ্গ 7 লঞ্চের বেবি জোনে। আর এই বেবি জোনের ডেকোরেশনের দিকে একটু তাকালে, ভালোভাবে তাকালে আপনার মনে হতে পারে যে এই লঞ্চটি মানে বরিশালের লঞ্চের যে বেবি কেবিনে যেরকম ডেকোরেশন, সেরকম ডেকোরেশনের কাছাকাছি আর কি একটা ভাইব পাবেন। আর এটা হলো ডাইনিং টেবিল, এখানে বসে যাত্রীরা খাবার দাবার খাবে। আর বসার জন্য সোফা আছে। আর এই ডাইনিং স্পেসটি কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত, অর্থাৎ এসি। তো আপনাদেরকে ভিআইপি কেবিন একটু দেখাই। এই ভিআইপি কেবিনের 2 জনের জন্য 3 জন শেয়ার করতে পারবে। 3 জনের জন্য বলতে পারেন একটি বিছানা আছে, আর একটি এসি আছে, আর একটি টিভি আছে, আয়না আছে, কমপ্লিমেন্টারি টিস্যু বক্স। যাত্রীরা এখানে তাদের মালামাল রাখতে পারবে। এই হলো ক্যাবিনেট, এই জায়গাতেও মালামাল রাখতে পারবে। পানির জগ, 2টি গ্লাস, আর 2টি বালিশ, একটি ব্ল্যাঙ্কেট। যদি এটা 2 জনের জন্য একটি বিছানা, কিন্তু 3 জন চাইলে শেয়ার করা যাবে। আর এটার ভাড়া হলো 5000 টাকা, লালমোহন থেকে ঢাকা। আর একটি ওয়েস্টিজ বিন আছে। আর তাদের প্রতিটি বেবি কেবিন কিন্তু এই অ্যাটাচ বারান্দা। আর দেখতে পাচ্ছেন যে বারান্দাটা খুবই প্রশস্ত, খুবই বড়। বরিশালের লঞ্চেও কিন্তু আপনি অনেক বরিশাল লঞ্চের বেবি কেবিনে কিন্তু এত বড় বারান্দা পাবেন না। আর বারান্দাতে কিন্তু আবার একটি হাই কমোডের অ্যাটাচ ওয়াশরুম আছে, এখানে যাত্রীরা চাইলে তারা গোসলও করতে পারবে। আর একটি বেসিনও আছে। সো যারা বুঝতে পারতেছেন, লালমোহনের বলতে গেলে এখন সবচেয়ে বিলাসবহুল লঞ্চ বলাই যায় তরঙ্গ 7 লঞ্চকে। তো এই হলো তাদের আরেকটি ভিআইপি কেবিন। এই ভিআইপি কেবিনও আগের ভিআইপির মতো সেম, 2 জনের জন্য একটি বিছানা। এটি ভাড়া 5000 টাকা। এসি আছে, তারপর ব্ল্যাঙ্কেট আছে, তোয়ালে আছে, টিভি আছে, আয়না আছে, মালামাল রাখার ক্যাবিনেট আছে। আর এখানেও অ্যাটাচ একটি বড় বারান্দা সহ একটি ওয়াশরুম আছে। সো বুঝতেই পারতেছেন বিশাল ব্যাপার স্যাপার তরঙ্গ 7 লঞ্চের। তো লালমোহনে যেহেতু একটি করে লঞ্চ চলাচল করতো প্রতিদিন, এখন যেহেতু তরঙ্গ 7 আসার কারণে 2টি করে লঞ্চ চলাচল করে, তাই কম্পিটিশন এখন বেশি হবে, এটাই স্বাভাবিক। যাত্রী হাঁক ডাকের প্রতিযোগিতা অনেক চলে।
যেমন এখন চলতেছে দি ক্যাপ্টেন এবং তরঙ্গ 7 লঞ্চের মধ্যে। তো নাজিরপুর থেকে কিন্তু এই তরঙ্গ 7 লঞ্চটি সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে, দি ক্যাপ্টেন লঞ্চটিও সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে, মানে 2-4 মিনিট ব্যবধানে আর কি তারা ছেড়ে যাবে। আর এটা হলো ডেক স্পেস। ডেকের ভাড়া হলো লালমোহন থেকে ঢাকা পর্যন্ত 500 টাকা। আর ডেকের লাইটিং গুলো দেখেন, এলইডি লাইটিং আছে, ফ্যান আছে, মানে একটা পরিষ্কার পরিপাটি লঞ্চ। আর পেছনে কিছু চেয়ার দেখা যাচ্ছে, এই চেয়ারগুলোর ভাড়া হয়তো বা 550 বা 600 টাকা হতে পারে। অবশ্যই ডেক থেকে এই চেয়ারগুলো ভাড়া একটু বেশি হবে। তো সময় এখন সন্ধ্যা 5:46। এমভি ক্যাপ্টেন ফার্স্ট টিপ হিসেবে নাজিরপুর লঞ্চঘাট থেকে ছেড়ে যাচ্ছে। আর আমি এখন যে তরঙ্গ 7 লঞ্চে আছি, তরঙ্গ 7 লঞ্চটি ছেড়ে যাবে সন্ধ্যা 6টায়, যেটা আমাকে জানালো তারা। আর ফার্স্ট ট্রিপ হিসেবে এমভি ক্যাপ্টেন ছেড়ে যাচ্ছে। আর ফার্স্ট ট্রিপের একটা ফজিলত আছে, সেটা হলো এমভি ক্যাপ্টেন যে অন্যান্য যে ভায়া ঘাটগুলো আছে সেই ঘাটগুলোতে আগে পৌঁছে যাবে। আগে পৌঁছে গিয়ে ফার্স্ট ট্রিপে যে লঞ্চগুলো, এই লঞ্চগুলো সাধারণত যে লাস্ট ট্রিপ বা সেকেন্ড ট্রিপ, ওই লঞ্চ থেকে একটু যাত্রী বেশিই পায়। এটাই হলো একটা বড় ফজিলত। তো নদী ছোট, নদী অনেক কম প্রশস্ত, কম চওড়া, যার কারণে জায়গা পর্যাপ্ত নেই। মানে লঞ্চটি এমভি ক্যাপ্টেন যে লঞ্চটি যে একদম বের হয়েছে ঘুরবে, পর্যাপ্ত জায়গা নেই, যার কারণে তরঙ্গ 7 লঞ্চের একদম পিছন ঘেঁষেই ঘুরতে হচ্ছে। কারণ এমভি ক্যাপ্টেন যদি বেশি পিছনে চলে যায়, মানে পিছনের দিকে যদি বেশি চলে যায়, তাহলে চরে আটকে যেতে পারে। এমভি ক্যাপ্টেন ধাক্কা দিল তরঙ্গ 7 লঞ্চকে। কারণ এমভি ক্যাপ্টেন যদি বেশি পেছনের দিকে চলে যায়, আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, এমভি ক্যাপ্টেন যদি বেশি পেছনের দিকে চলে যায় তাহলে কিন্তু চরে আটকে যাবে, যার ফলে একদম জায়গা অনেক কম, যার ফলে তরঙ্গ 7 লঞ্চকে ঘেঁষেই ছেড়ে যেতে হচ্ছে এমভি ক্যাপ্টেন লঞ্চকে। আপনাদেরকে একটু আগে যেটা বলেছিলাম, যেহেতু এই নাজিরপুর লঞ্চঘাটে পানি কমের কারণে কিন্তু বেশ একটা বেগ পেতে হচ্ছে ক্যাপ্টেন লঞ্চকে ছেড়ে যাওয়ার জন্য। তো ক্যাপ্টেন লঞ্চটি বের হয়ে আবারও পেছনের দিকে চলে আসে, ব্যাগার দেয়। কারণ সে যদি সামনে চলে যায়, সামনে নদীর পার, মানে চর আছে সামনে, ডুবোচর, যার কারণে সে আবারও পেছনের দিকে চলে আসে এবং তাকে খুব লিমিটেড অল্প জায়গার মধ্যে তাকে ডান দিকে ঘুরে তারপর তাকে যাত্রা শুরু করতে হবে। যেহেতু নদীতে পানি কম আর নদী চওড়া কম, আর লঞ্চ হলো 2টা, সব মিলিয়ে জায়গা কম, এই জন্যই আর কি প্যারাটা খাচ্ছে এমভি ক্যাপ্টেন লঞ্চটি। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন যে এমভি ক্যাপ্টেনের পেছনের অংশ কিন্তু বলতে গেলে একদম নদীর পাড়েই চলে গেছে, মানে বেশ প্যারাদায়ক। আমি আমার ইন্টার লাইফে মানে কোনো লঞ্চ দেখি নাই, কোনো লঞ্চ ঘাট থেকে দেখিনি যে এত প্যারা নিয়ে ছেড়ে যেতে হয়। আর এখন যেহেতু শীতকাল চলে এসেছে, নদীর পানি কমে গেছে, আর শীতকালে কিন্তু অনেক পয়েন্টে নদীর অনেক জায়গায় কিন্তু এই নাব্যতা সংকট দেখা দেয়, তখন কিন্তু এই লঞ্চগুলোর অনেক অসুবিধা হয়। নদীর পাড় থেকে দেখতে পাচ্ছেন স্পিড বাড়িয়ে ইঞ্জিনকে বেশ ভালো গতিতে চালিয়ে কিন্তু গন বেগারে চালিয়ে রেখেছে ইঞ্জিনকে। গন বেগারে চালিয়ে এখন ঘুরতেছে, ডান দিকে ঘুরতেছে। তো খুব একদম অল্প জায়গাতেই বেশ কষ্ট করে ঘুরে এখন যাত্রা শুরু করলো এমভি ক্যাপ্টেন লঞ্চটি।
বুঝতেই পারলেন কতটা প্যারা, কতটা পেই। তো ইনশাল্লাহ হয়তোবা দেখা হবে যাত্রাপথে, ঢাকার পথে হয়তোবা এমডি ক্যাপ্টেনের সাথে দেখা হয়ে যাবে। তো দেখা হয়ে গেলে আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। এখন সন্ধ্যা 6টা, এখন নাজিবুল লঞ্চঘাট থেকে তরঙ্গ সাত ছেড়ে দিল। ঘাট থেকে আবারও তরঙ্গ সাত লঞ্চকে ঘাটে যাওয়ার জন্য বলতেছে। কেউ হয়তো বা উঠবে, যার কারণে আবার লঞ্চটিকে ঘাটের দিকে নিতেছে। এবার নিতেছে আর কি সাইড বার্থিং হিসেবে। অ্যাকচুয়ালি কোনো যাত্রী উঠবে না, নামবে। আমি দেখলাম ভিআইপি কেবিনে একজন নেতা, মানে হয়তো পলিটিক্যাল কোনো পার্সন হয়তো উঠেছে, আর তার সাথে যে লোকজন উঠে, মানে যারা তো তার দলীয় কর্মীরা হয়তো আমার নামবে। হ্যাঁ, তো দলীয় কর্মীরা নামার জন্য লঞ্চটিকে আবারও পুনরায় ঘাটে বার্থিং করানো হয়েছে। নাজিরপুর লঞ্চঘাট থেকে ছেড়েই দেবীচর ঘাটের উদ্দেশ্যে যাচ্ছে এই মুহূর্তে তরঙ্গ সাত লঞ্চ। আর দেখতেই পাচ্ছেন ব্যাপক গতিতে চলতেছে, কারণ বুঝতেই পারতেছেন সামনে ক্যাপ্টেন লঞ্চ আছে, তার পিছনে পিছনে গিয়ে বা তার সাথে গিয়ে ঘাট করতে হবে। যত তাড়াতাড়ি যত দ্রুত ঘাট করতে পারবে ততটাই বেটার তরঙ্গ সাত লঞ্চের জন্য, যার কারণে বেশ ভালো গতিতে চালাচ্ছে। আপনাদেরকে এখন একটু ইঞ্জিন রুমটা দেখাবো। ইঞ্জিন রুমে দেখি যে কি পরিমাণ স্পিডে চলতেছে। প্রায় 1350 আরপিএম এর মধ্যে 1200 আরপিএম করে চালাচ্ছে তরঙ্গ সাত লঞ্চকে। মানে বিশাল ব্যাপার স্যাপার, মানে ভালোই প্যারা নিচ্ছে তরঙ্গ সাত লঞ্চ, ভালোই প্যারা নিচ্ছে। কারণ ক্যাপ্টেন লঞ্চকে তার চ্যালেঞ্জ করে দিতে হবে, যার কারণে এত গতিতে এখন চলতেছে। তো আমরা দেবীচর লঞ্চঘাটের কাছাকাছি চলে এসেছি, আর আমাদের সামনে এমবি ক্যাপ্টেন লঞ্চকে দেখা যাচ্ছে। আর যেহেতু আমরা দেবীচর লঞ্চঘাটের কাছাকাছি চলে এসেছি, তাই আমাদের গতি কমিয়ে দিয়েছে, তরঙ্গ সাত লঞ্চের গতি কমে গিয়েছে। তো আশা করি আজকে ঢাকা যেতে 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 ব্যাপক খেলাধুলা হবে ক্যাপ্টেনের সাথে তরঙ্গ সাত লঞ্চের। তো এখন সন্ধ্যা 6:21, আর দেবীচরে পৌঁছে গেল তরঙ্গ সাত লঞ্চটি। আর মোটামুটি ভালো যাত্রী আছে, তবে ক্যাপ্টেন লঞ্চটি কি পরিমাণ যাত্রী পেয়েছে সেটা যেহেতু দেখিনি বলতে পারতেছি না, তবে একটা গুড অ্যামাউন্টের যাত্রী আছে তরঙ্গ সাত লঞ্চের জন্য। তো দেবীচর লঞ্চঘাট থেকে বেশি দেরি করলো না, 2 মিনিটের মতো সময় নিল, তারপর চলে যাচ্ছে। ব্যাপক প্রেশার নিচ্ছে তরঙ্গ সাত লঞ্চটি, এখন দেউলা লঞ্চঘাটের উদ্দেশ্যে দৌড়াচ্ছে। দেবীচর লঞ্চঘাট থেকে বের হয়ে আবারও সে 1200 আরপিএম এর টান, ব্যাপক গতির টান। এভাবে যদি
চলে তাহলে ভোর 4টা-5টার মধ্যে ঢাকা পৌঁছাতে পারবে, যদি কুয়াশার যদি কোনো সমস্যা না থাকে বা কুয়াশা যদি কোনো সমস্যা না হয় তাহলে ভোর 4টা-5টার মধ্যে পৌঁছাতে পারবে। কিন্তু জাস্ট আমি গতিটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি, মানে জাস্ট আগুন গতি। 6টা 42 বাজে এখন সন্ধ্যা, 6টা 42 বাজে এখন। এমভি ক্যাপ্টেন লঞ্চটি দেউলা লঞ্চঘাট থেকে ছেড়ে যাচ্ছে, আর তরঙ্গ 7 লঞ্চটি দেউলা লঞ্চঘাটে চলে আসে। আর বেশ অনেক যাত্রী তরঙ্গ 7 লঞ্চের জন্য অপেক্ষমান। প্রতিযোগিতার এই একটা গুণ, সেটা হলো যে লঞ্চ অনেক খুব দ্রুত সার্ভিস দেয় এবং লঞ্চ কার থেকে কে ভালো সার্ভিস দিতে পারে যাত্রী ধরে রাখার জন্য, এটাও লঞ্চগুলোর একটা মুখ্য বিষয় থাকে। যখন রোটেশন ছাড়া মানে লঞ্চ চলাচল করে, মানে প্রতিদ্বন্দ্বিতা ভালো, লঞ্চে প্রতিদ্বন্দ্বিতা সবসময় ভালো, এতে যাত্রীরা উপকৃত হয়। তো ঘাট থেকে বের হয়ে গিয়েছিল, আবারও ঘাটের দিকে যেতে হবে। হয়তো কোনো যাত্রী উঠবে বা কেউ নামবে। এক মহিলা যাত্রী নামলো। তো দেউলা লঞ্চঘাট থেকে ছেড়ে যাচ্ছে, এরপরে ঘাট সম্ভবত ধুলিয়া হইতে পারে। এখন সময় রাত 8টা, বরাবর 8টা। আর ধুলিয়াঘাটে পৌঁছে গেল তরঙ্গ 7, আর ধুলিয়াঘাট থেকে যাত্রী নিচ্ছে এমভি ক্যাপ্টেন। ক্যাপ্টেন যেহেতু ফার্স্ট ট্রিপ, তাই ক্যাপ্টেন আগে চলে এসেছে, হয়তো বা ক্যাপ্টেন এখন ছেড়ে যাবে। এই ধুলিয়া থেকে যাত্রী নেওয়ার শেষে তারপর আমাদের নেক্সট গন্তব্য হলো একদম সরাসরি ঢাকা। আশা করা যাচ্ছে যদি এখন 8টা বাজে, এখন যদি ধুলিয়া থেকে ছাড়ে তাহলে ঢাকায় আমরা ভোর 4টা থেকে 4:30টার মধ্যে পৌঁছে যাব, যদি আল্লাহ সহি সালামতে নেয়, আর যদি কুয়াশাজনিত কোনো সমস্যা যদি না হয়। তরঙ্গ 7 চলে আসলো ধুলিয়াঘাটে, আর তরঙ্গ 7 আসা মাত্রই ক্যাপ্টেন চলে যাচ্ছে ধুলিয়াঘাট থেকে, এখন সরাসরি ঢাকা চলে যাবে, একদম সরাসরি ক্যাপ্টেন ঢাকা চলে যাবে। দেখা যাক ঢাকা যাওয়ার পথে আমরা তাকে পাই কিনা। আর তরঙ্গ 7 লঞ্চের জন্য খুব বেশি একটা যাত্রী অবশিষ্ট নেই। তো ধুলিয়া লঞ্চঘাট থেকে ছেড়ে দিল তরঙ্গ 7, আর বেশি সময় নিল না, মাত্র 2 মিনিট সময় নিয়েছে। আর আমাদের নেক্সট ঘাট হবে এখন ঢাকায়, সরাসরি ঢাকায় গিয়ে আমাদের যাত্রা শেষ হবে। তো সব ঘাট থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে, এখন আপনাদেরকে দেখাবো লঞ্চ কি পরিমাণ যাত্রী পেয়েছে। তো এই হলো নিস্তলা ডেকের অবস্থা, পরিপূর্ণ বলা যায় না।
ডেকের অবস্থা তো দেখলেনি, মানে একদম কানায় কানায় পরিপূর্ণ না যাত্রী। আর সব কেবিন বুকিং হয়নি। আপনাদেরকে একটু দ্বিতীয় তলার ডেকটা দেখাই। তো এটা হলো দ্বিতীয় তলা ডেক। দ্বিতীয় তলা ডেক আরো ফাঁকা অবস্থা, দুই পাশে ফাঁকা, শুধু মাঝখানের সারিতে কিছু যাত্রী আছে। নিচতলা ডেকের একদম পেছনে একটি ফ্যামিলি দেখা যাচ্ছে, 4 জনের একটা ফ্যামিলি। এখন আমার কথা হলো, মানে আমার প্রশ্ন হলো যে এই যাত্রীদের ভাড়া কত? এই যে তারা যাচ্ছে, এই যাত্রীদের ভাড়া কত? তরঙ্গ 7 লঞ্চে রাতের খাবার নিয়ে আসলো। আর রাতের খাবারে তাদের কাছে বেশি অপশন ছিল না। জাটকা ইলিশ ছিল, জাটকা ইলিশ পছন্দ না তার, তো যার পরিবর্তে আমি মুরগি নিলাম। এই মুরগির দাম 180 টাকা, ডাল চচ্চড়ি 40 টাকা, এখানে একজনের ভাত 40 টাকা। আরেকটা সবচেয়ে অদ্ভুত ব্যাপার লাগলো, তারা পারাবতের টিস্যু দিছে, মানে পারাবতের যে লোগো, মানে পারাবতে যে লোগো সংবলিত যে টিস্যু সেটা দিল। তো এখন শীতকাল, যারা কেবিন বয় তাদের উচিত যাত্রীদেরকে এই খাবারগুলো একটু ওভেনে গরম করে দেওয়া। তো মুরগিটা একদম ঠান্ডা, ভাতটা মোটামুটি গরম, কিন্তু মুরগিটা অনেক ঠান্ডা। মানে তো খাওয়া দাওয়া শেষ করলাম। তাদের মুরগিটা টেস্ট খুব বেশি ভালো বলা যাবে না, খুব বেশি খারাপও বলা যাবে না। যদি গরম হতো তাহলে ভালো বলা যেত। ডাল চচ্চড়িটা মোটামুটি, খুব বেশি ভালো বলার সুযোগ নেই। আর আমি একটা জিনিস খেয়াল করলাম, প্রায় সব লঞ্চই তাদের মানে তরকারি বা যেটাই রান্না করুক, তারা সবসময় অতিরিক্ত তেল আর অতিরিক্ত মশলা ইউজ করে। যার জন্য আমি সবসময় তাদের এই ঝোলগুলো, মানে তাদের যে মুরগি বুনা যখন আমি খাই, এই ঝোলগুলো আমি অ্যাভয়েড করি, এই ঝোলটা খাই না আমি। তো আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করুন। আসলে লঞ্চের খাবারের কোয়ালিটি প্রায় সব লঞ্চের খাবারের কোয়ালিটি সেম, অলমোস্ট সেম, মানে ফুল, মানে স্বাস্থ্যসম্মত না, পরিপূর্ণ স্বাস্থ্যসম্মত না কোনো লঞ্চের রান্নাই। তো আমাদের পাশ দিয়ে আলোয়ালি চার চলে যাচ্ছে, আর বুড়িগঙ্গা নদীতে একটু কুয়াশা দেখা যাচ্ছে। আর ঘড়িতে এখন সময় ভোর 5টা 20 মিনিট। তো কুয়াশার কারণে আমাদের লঞ্চ যখন একটু গতি কমিয়ে দিল, একটু হুইসেল দিচ্ছিল, তখন আলোয়ালির চার পিছন থেকে বারবার সামনে আগানোর জন্য চেষ্টা করতেছিল। তো এখন চলে যাচ্ছে আলোয়ালির চার, কারণ সামনে হলো ফতুল্লা ঘাট, আলোয়ালির চার ফতুল্লা ঘাট দিবে। পটুয়াখালীর 4তলা পূবালী 12 লঞ্চকে দেখা যাচ্ছে পিছনে। সে তার গতি কমিয়ে রেখেছে, কারণ সামনে তরঙ্গ 7, তার গতিও কমানো। আর পূবালী 12 এখন ফতুল্লা ঘাট দিবে। তো আলোয়ালির চার ফতুল্লাতে এখন ঘাট করতেছে যাত্রী নামানোর জন্য। আর আমরা চলে যাচ্ছি সদরঘাটের দিকে। তবে এখন কুয়াশা একটু কম। আমরা এখন যে পাশটাতে আছি ফতুল্লা ঘাটের কাছাকাছি, মানে ফতুল্লা ঘাটের এলাকায়। এই জায়গাটাতে কুয়াশা একটু কমে গেছে, যার জন্য আমাদের লঞ্চের গতি আবারও বেড়েছে। ভোর এখন 5টা 52 মিনিট। আমরা পৌঁছে গেলাম সদরঘাটের কাছে। তো আমরা এই মুহূর্তে শ্যামবাজার অতিক্রম করতেছি। শ্যামবাজারে আপনার একটু ভালোভাবে খেয়াল করলে দেখতেছেন যে শ্যামবাজারে যে লঞ্চগুলো বার্থিং করে রাখা হয়, মানে পার্কিং এ থাকে, সেই শ্যামবাজার। আর সামনেই সদরঘাট, তো আরো 3-4 মিনিট লাগবে। তো বলতে গেলে ভোর 6টা বেজে যাবে সদরঘাট পর্যন্ত পৌঁছাতে। আর কুয়াশা ছিল ধর্মগঞ্জ, বক্তাবলী, তারপর ফতুল্লা টার্নিং এ কিছু কুয়াশা ছিল, তবে কুয়াশাটা প্রকোপ ছিল না, মানে কুয়াশাটা খুব বেশি ছিল না।
বলতে গেলে প্রায় নাজিরপুর থেকে ছেড়েছিল সন্ধ্যা 6টায়, এখন ভোর 6টা, মানে 12 ঘন্টা সময় লাগলো এই লালমোহন থেকে ঢাকা আসতে টোটাল। তো এই হলো টিকিট। আর তরঙ্গর সাথে টিকিট পাইছি 7C লঞ্চের টিকিট মুলাদির। তো ভ্রমণ শেষ হলো তরঙ্গ 7 লঞ্চের সাথে, আর বেশ একটা ভালো ভ্রমণ হলো। নিঃসন্দেহে তরঙ্গ 7 লঞ্চটি এখন লালমোহনের সবচেয়ে সুন্দর লঞ্চ, আর বিলাসবহুল লঞ্চ বললেও ভুল হবে না, কারণ তরঙ্গ 7 লঞ্চের ভিতরে ডেকোরেশনগুলো জাস্ট অস্থির ছিল, মানে ভিতরের পরিবেশটা ভালো। আর একটা বিষয় হলো ভালো লঞ্চ, এর তরঙ্গ 7 লঞ্চের মতো একটি লঞ্চ লালমোহনের সবসময় সার্ভিসে থাকা উচিত, কোনো কারণে যেন অফ না হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ইউটিউবকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন। আল্লাহ সবাইকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।